নমস্কার, আপনারা দেখছেন হেড়ামাড়াং ফেসবুক পেজ এবং হেড়ামাড়াং ইউটিউব চ্যানেল। আজ আমরা যে আলোচনার জন্য আমরা পেয়েছি আমাদের স্যার আদিত্য মুখোপাধ্যায়। ইনি দীর্ঘদিন থেকে সাহিত্য চর্চা করছেন এবং সাঁওতাল বিদ্রোহের উপরে অনেক কিছুই বলতে গেলে অনেকটাই লিখেছেন। শুধু চার দেওয়ালের মধ্যে বসে নয়, বিভিন্ন প্রান্তে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করে সবার সামনে বইগুলো উপস্থাপন করেছেন। আজ ওনার সঙ্গে আমার সাক্ষাৎকার। উনি যেগুলো সংগ্রহ করেছেন এবং যেটা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন, সেটাকে আরও বিস্তারিত বা সবার কাছে পৌঁছানোর জন্যে অনুরোধ উনি রেখেছেন। তাই হেড়ামাড়াং ফেসবুক পেজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি এই যে দীর্ঘদিন ধরে সাঁওতাল বিদ্রোহের উপরে কাজ করছেন, মূলত আমি প্রথম দিকে জানতে চাইব আপনি কিভাবে এই অনুভূতিটা পেলেন? খুব সঙ্গত প্রশ্ন। আমি যখন আজ থেকে প্রায় 50 বছর আগে একটি কাগজে কাজ করতাম, আজকাল কাগজে। তো তারা আমাকে একবার বলেছিল যে এই সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল সঙ্গীত ইত্যাদি নিয়ে একটা বড় ফিচার করতে। তো আমার জন্মগ্রাম নলহাটি থানার ধরমপুর গ্রাম। এই নলহাটি এমন একটি জায়গা যে নলহাটির পূর্ব দিকে ধরমপুর আর পশ্চিম দিকে বাহাদুরপুর, লখনামারা পাহাড়। সেখানে আমার এক বন্ধু ছিল কাদাসির গ্রামের। তখন কলেজে পড়ি, রামপুরহাট কলেজে পড়তাম। তো তাকে বললাম যে এরকম আমার উদ্দেশ্য, আমাকে সেটা করতে হবে কাজ। আর সেই সময় এই জল খাদানে, পাথর খাদানে প্রচুর সাঁওতাল মানুষজনকে শোষণ করা হতো। শোষণ এখনও বন্ধ হয়েছে এমন নয়, এ শোষণ দীর্ঘদিনের শোষণ, জনজাতিকে শোষণ করেই চলেছে মানুষজন। কীরকমভাবে না, সেই জায়গাগুলো কোনোদিন বিক্রি হয় না, লিজ নিয়ে বাইরের মানুষেরা জল খাদান করে ফেলছে, অথচ যাদের জমি তারা সেখানে খাটছে, অজস্র পরিশ্রম করছে। কিন্তু আমি গেছি সেদিন একটা অন্য উদ্দেশ্যে, যে সেই গ্রামের ফুলমণি সোরেন খুব ভালো গান গায়। সে বান্নার গান, সহরায়ের গান, দঙের গান, নানান রকম গান গায়। তো আমি সাঁওতালি ভাষা তখন তো জানিই না, এখনও খুব কম জানি। কিন্তু আমার সেই বন্ধু বললে যে চল, তোকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওরা তোকে বলবে। তো আমি চলে গেছি। তখন সাইকেলে গেছি। আমি যে সময়কার কথা বলছি তখন হচ্ছে মোটামুটি 1979 খ্রিস্টাব্দ, মানে আজ থেকে প্রায় 43 বছর আগে গেছি। সেই পাহাড়, লখনামারা পাহাড়ের ধারে একটি ছবির মতো গ্রাম। গ্রামের নাম ধুলাডাঙ্গা। একটি পুকুর, তার চারপাশে আম গাছ, ছোট ছোট মাটির বাড়ি। সেখানে ফুলমণি থাকে, সুপল থাকে এবং আরও অন্যজনেরা থাকে। তো তখন ফুলমণির বিয়ে হয়নি, ওই সুপলের সঙ্গে একটু প্রেমের মতো সম্পর্ক তৈরি হয়েছে। তো আমাদের খুব ভালো লাগলো যে একটা ভালো জিনিস জানতে পারবো। সে বন্ধুটা নিয়ে গেল, সুপলের কাছে নিয়ে গেল। সুপল বলছে আমাদের যে না, এরা সেরকম নয়, এদের সঙ্গে একটু কথা টথা বলাই যায়। কিন্তু ওরা কথা বলবে না। কেন কথা বলবে না? দিকুরা তাদের অত্যাচার করছে, নানানভাবে অত্যাচার করছে। সেই অত্যাচারের সীমা পরিসীমা নেই। এই জঙ্গলমহল যাদের, এই মাটি যাদের, তাদের উপরে অত্যাচার চলছে। তো বোঝাচ্ছে আমার বন্ধু ওকে। তো বলছে না, আমি ওই দিকুদের সঙ্গে কথা বলবো না। আমরা বিফল মনোরথে ফিরে আসছি। আমি আর আমার সঙ্গে আমার ফটোগ্রাফার গেছিলেন। তো ফিরে যখন আসছি, একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল, আমার জীবনের অন্যতম সেরা ঘটনা। ফুলমণি ছুটে এসে রাস্তার দুই পাশে দুটো হাত বাড়িয়ে দিয়ে, ডানার মতো হাত বাড়িয়ে দিয়েছে, নিয়ে আমাকে ঘিরে ধরেছে। বলছে রাগ কেনে, চল আজ সাঁঝে আমাদের ওখানে চল, অনেক গান শোনাবো।
না এই এক্ষুনি বলছিল যে মেয়েটি গান শোনাবো না, এক্ষুনি বলছে গান শোনাবো, নাচ দেখাবো, কত কিছু করব। তা আমি তো অভিভূত, মুগ্ধ আমার বন্ধুদের প্রতি, মুগ্ধ আমার এদের প্রতি। এই জনজাতির মানুষজন আমাকে বুঝেছে যে এ আমাদের কোনো ক্ষতি করতে আসেনি। তো আমি সেই রাত্রিটা তাদের বাড়িতে ছিলাম, পূর্ণিমা রাত্রি, জ্যোৎস্নাময় সেই রাত। আমাদের মহুয়া খেতে হয়েছিল, খেয়েছিলাম। আসলে আমি তো সমতলিক, আমি তো কখনোই আমার ওই পিএইচডি আছে, ডিলিট আছে বলে আমি তো তাদেরকে থেকে আলাদা করে রাখিনি। আমি মনে করি যে আমি তাদেরই একজন। তো সেখানে সে খাটে রাত্রি কাটালাম, তাদের সঙ্গে নাচ গানে অংশ নিলাম, খেলাম তাদের বাড়িতে। তো ওরা কিন্তু আর আমাকে দূরের মানুষ ভাবলো না। ওরা এরপর যখনই ওদের কোনো উৎসব হতো আমাকে নেমন্তন্ন করতো, আমিও চলে যেতাম সাইকেল চালিয়ে। তখন ধুলোর রাস্তা, এখন তো সেই রাস্তা পিচ ঢালা হয়েছে। সেদিন ওই নিয়ে যখন ঘিরে ধরলো আমাকে ফুলমণি, আমি হাতে স্বর্গ পেলাম যে এমন একটি মানুষ আমার পাশে। অনেক গান সংগ্রহ করেছিলাম, প্রায় 250 গান। আমি সেগুলো পরবর্তীতে আমার অন্য কাজে, আমার বইতে রেখেছি। এই হচ্ছে আমার আকর্ষণের প্রথম জায়গা। এরপর চাকরি পেলাম ময়ূরেশ্বর থানায়, আমার নারায়ণঘাটির কাছে। তখনও আমি একটি ভাড়া বাড়িতে থাকতাম। তারপর শুক্ল মাঝি বলে একজন, তার বাড়িটা আমাকে দিয়ে দিল খুব অল্প এতে। ও ময়ূরেশ্বর থেকে মোহাম্মদবাজার থানায় চলে এলো, আমাকে বলে, মাস্টার তোকে দিলাম এই ঘরটা। খুব অল্প সামান্য কিছু দিতে হয়েছিল আমাকে, কিন্তু দিয়ে দিয়েছিল। সে তার বাড়িতেই আমি থাকতাম। সাঁওতালরা আমাকে কখনো আলাদা ভাবেনি, আর আমিও তাদেরকে আলাদা ভাবিনি। আমি স্কুল থেকে ফিরে আমার খাটে যখন এসে বসতাম, আমার পাশে মণি মুর্মু এসে বসে থাকতো যে মাস্টার তোকে গান শোনাবো আজকে। এই যে সুযোগ, এই যে জীবন আমাকে ওদের কাছে আলাদা করে রাখেনি, এবং মনে হয়নি যে আমি ওদের মতো নই। ওরা যা আমিও তাই। আমার মেয়েকে নিয়ে ওরা নাচছে বান্না পরবে, আমার মেয়েও ওদের সঙ্গে নাচছে। মণি মুর্মুকে আমার মেয়ে পিসি বলতো, এখনও মণি মুর্মু আছে। সে সাঁওতালি জীবনযাপন থেকে সরে এসে একটু সাঁইথিয়াতে ধানকলে চালকলে কাজ করে। দেখা হলে এখনও আমাকে বলে। ওই পাড়াতে, সাঁওতাল পাড়ায়, যখন কারো বাচ্চা হতো, হয়তো জিজ্ঞেস করা হলো, আমার স্ত্রী জিজ্ঞেস করছে, এই কী নাম রাখলি রে? বলছে তোর বরের নামে নাম কি নাম? না মাস্টার মুর্মু। আজও সে মাস্টার মুর্মু বড় হচ্ছে। আমি অবাক হয়ে যাই যে এভাবে এই জনজাতির মানুষ আমাকে গ্রহণ করেছে। আমাকে এদের জন্য আলাদা পড়াশোনা করতে হয়নি, আমি ওদের সঙ্গেই ওদের মতো থেকেছি। এটাই আমার আকর্ষণের প্রধান জায়গা। এবং বুঝতে পেরেছি এদের অভাব, অভিযোগ এবং এদের বঞ্চনাটাও। এই বঞ্চনার হিম যুগে দাঁড়িয়েও এই আদিবাসী জনজাতি মানুষ কত ভালোবাসতে পারে, সেটাও কিন্তু আমি ওখান থেকেই পেয়েছি। আমার রক্তে তারা এসে গেছে। বলা যায় আপনি সেখান থেকেই অনুপ্রাণিত পেয়েছেন, একদম, এবং সেখান থেকেই অবশ্যই। যেটা সাঁওতাল বিদ্রোহ 1855-56 সালে যেটা হয়েছিল, যেটা আপনি লিখেছেন, সেখান থেকেই হয়তো উঠে এসে একদম আপনি একদম বারবারই আমার মনে হয়েছে যে এই মানুষজনগুলো কত অত্যাচারিত হয়েছিল। কীরকম অত্যাচারিত হয়েছিল না, যারা এখনও আমার তো, আমি তথাকথিত উচ্চ সম্প্রদায়ের, উচ্চ শ্রেণীর মানুষ, আমার খারাপ লাগে এই শ্রেণীতে আমার জন্ম হয়েছে বলে। কারণ যে যারা সত্যিকারের ভালোবাসে, যারা সত্যিকারের ভালোবাসতে জানে, সেই মানুষগুলোকে আমি দেখছি। কীরকম দেখছি না, দেখছি যে সারাদিন শুয়োর চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে এদের পুরুষ মানুষেরা। আর মেয়েটি খাটতে যাচ্ছে, খেটে আসছে যখন, তখন সে হয়তো দেখা গেল, তখনকার দিনে তো 100 টাকা পেত, সেই 100 টাকার মধ্যে 50 টাকার মদ তার পুরুষ খেয়ে নিল। 50 টাকা আছে, সেটাতে চাল ডাল হলে সংসার চলছে। আবার পুরুষ মদ খেয়ে তার স্ত্রীকে মারামারি করছে। এরপরেও সেই জ্যোৎস্না রাতে কোমর ধরে দুজনে নাচ গান গায় করছে। এমন পৃথিবী আছে নাকি কোথাও, যে পৃথিবী এইরকম একটি জনজাতির? আমি তো মনে করি যে এই জঙ্গলমহল তাদের ছিল একদিন, আমরা এসে জোর করে তাদের কাজকে, তাদের অরণ্য, তাদের পাহাড়, তাদের বন জঙ্গল থেকে সরিয়ে দিয়েছি। আমরা এসে দখলদারি করছি এখানে,
সত্যিকারের মানুষজন, সত্যিকারের এ মাটির সন্তানেরা আজকে অনেকটা দূরে সরে গেছে। এরপরে যখন আপনি 1855-56 সালের যে সিধু কান্নুর নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল, আপনি এই কাজটা কিভাবে আরম্ভ করলেন এবং কাজটা আরম্ভ করাতে আপনার কি কি ইতিহাস এখান থেকে পেলেন এবং তুলে ধরেছেন? হ্যাঁ, এরপরে আমি যখন ওই গান সংগ্রহ করলাম, আমি বলছিলাম যে মণি মুর্মু এবং ফুলমণি সোরেন আমাকে 250 গান দিয়েছিল। সেই গানগুলো আমি লিখলাম। সেই গানগুলোর মধ্যে সিধু কান্নুর প্রশংসামূলক গানও ছিল অনেক, যে তারা দেশের জন্য কাজ করেছে, তারা এই করেছে। কিন্তু আমাদের বীরভূম জেলায় কৃষ্ণ রায় বলে একজন সাঁওতাল হাঙ্গামা বলছেন শব্দটিকে, আমার মনের মধ্যে একটি বাধা, অবরোধ তৈরি হলো। যে সাঁওতালরা তাদের জমি, তাদের জঙ্গল, তাদের মাটি, তাদের মহিলাদের আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করলো, সেটাকে বিদ্রোহ বলতে পারলেন না তিনি। কুলকুড়ি বিষ্ণুপুর আছে এখানে, এই কুলকুড়ি বিষ্ণুপুরে এই কৃষ্ণ রায়ের বাড়ি। পরবর্তীকালে সেই কৃষ্ণ রায়ের লেখাটি আজকের গবেষকেরা টুকে যাচ্ছেন, কিন্তু তাদের লেখার সঙ্গে আমার লেখা একটু বদলে গেল, যে আমি এটাকে হাঙ্গামা হিসেবে দেখতে পারলাম না। কারণ কৃষ্ণ রায় বলছেন এটা সাঁওতাল হাঙ্গামা। হাঙ্গামা কেন? আমি যদি তোমার বাড়ি দখল করি, জমি দখল করি, তুমি প্রতিবাদ করলে সেটা হাঙ্গামা? মানতে পারি না। আমরা গান নিয়ে বেঁচে আছি, গাছ নিয়ে বেঁচে আছি, মাটি নিয়ে বেঁচে আছি, তুমি সেখান থেকে আমাকে উৎখাত করছো, আমি প্রতিবাদ করলে সেটা হাঙ্গামা? যাই হোক, এই রকম ভাবনা চিন্তায় একটি কাগজ, বসিরহাটের একটি কাগজ, স্বদেশ বলে নাম, তাকে একদিন এই গল্পগুলো বলছিলাম, ফুলমণি সুপলের গল্প। তো তিনি আমাকে বললেন যে তুমি এটা আমাকে ধারাবাহিক লিখে দাও না। আমি লিখতে শুরু করলাম। উনি বললেন যে প্রতি সংখ্যাই সম্পূর্ণ হবে, আবার সম্পূর্ণটা সম্পূর্ণ হবে। আমি লিখতে শুরু করলাম। তা লিখতে শুরু করে বিদ্রোহ কম এলো সেখানে, ফুলমণি সুপলের প্রেম চলে এলো বেশি, যে তাদের জীবনটা কেমন, তারা এত বঞ্চিত, তাদের আয় নাই, তবু তারা পূর্ণিমার রাত্রে, জ্যোৎস্নাময় রাত্রে কোমর জড়িয়ে গান গায়। তারা ভুলে যায় যে তাদের উপরে অত্যাচার করছে সভ্য সমাজ, তাদের উপরে অত্যাচার করছে অন্যজন, তাদেরকে শোষণ করছে সমাজ, সব ভুলে যায় তারা। এই রকম একটি জনজাতির প্রতি আমি কিন্তু আকৃষ্ট হয়ে পড়েছিলাম। তখন সেই হাঙ্গামার কথা বলছিলাম, যেটা যে সাঁওতাল হাঙ্গামা, এই শব্দটি আমাকে খুব ব্যথা দিল। আমি খুঁজতে লাগলাম যে সত্যিই কি সাঁওতালরা হাঙ্গামা করেছিল। খুঁজতে খুঁজতে দেখলাম যে বীরভূম জেলার নারায়ণপুর গ্রামে তখন আমি শিক্ষকতা করি। নারায়ণপুরের ব্রাহ্মণী নদী ওই পারে গেলেই ভগ্নাডিহি কাছে, ওইখানেই মুনামুনির মেলা। সেই মুনামুনির মেলা সে এক অদ্ভুত জিনিস। আপনারা জানেন সাঁওতাল নারী পুরুষ কত সাজগোজ করে আসে, মাথায় ময়ূরের পাখা নিয়ে মাদল বাজাচ্ছে পুরুষ, বাঁশি বাজাচ্ছে, কাঁচের চুড়ি পরে সাঁওতাল মেয়েরা কোমরে শাড়ি জড়িয়ে আসছে। সেই যে আদি অকৃত্রিম মাটির গন্ধমাখা শিকড় সন্ধানী উৎসব, সেই উৎসব আমি গেছিলাম। সেখানে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, তবু ওইখানকার একজন মানুষ আমাকে, বালেশ্বর মাহাতো, তিনি তখন ওইখানকার প্রধান ছিলেন, আমার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি বললেন যে তুমি যদি যেতে চাও আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি দূর থেকে লক্ষ্য করো, কাছে যেও না, কাছে গেলে তোমাকে ওরা নেবে না ঠিকঠাক, বা ওদের এটা নষ্ট হয়ে যাবে। আমি যাইনি, কিন্তু সেই মুনামুনির মেলা আমি দেখেছি। ব্রাহ্মণী নদীর ওই পারে সিধু কানুর দেশ ভগ্নাডিহি, যে ভগ্নাডিহিতে ধরে নিয়ে যে ইংরেজরা সাঁওতাল বিদ্রোহীদের ফাঁসি দিয়েছে, একটা গাছের ডালে পর মানুষকে হত্যা করেছে, এই গণহত্যা করেছে, সেইটা আমার মনে হয়েছে যে এটা কখনোই বিদ্রোহ ছাড়া হাঙ্গামা হতে পারে না। কেন হাঙ্গামা করবে তারা? তারা কি লুট করতে এসেছে? তারা কি নিজের সম্পদ বাড়ানোর জন্য ধন সম্পত্তি কেড়ে নিতে এসেছে? না। তারা কী জন্য এসেছে?
তাদের নারীর সম্মান রক্ষা করতে। কারণ তখন রেল লাইন পাতা হচ্ছে, রাজগ্রাম দিয়ে রেল যাচ্ছে, সাঁওতাল নারী পুরুষরা একসঙ্গে কাজ করছে, তাদের নারীরা হারিয়ে যাচ্ছে প্রায়। কেউ কেউ ফিরে আসছে, কেউ কেউ লাশ হয়ে দেখা দিচ্ছে বাঁশলই নদীর জলে। প্রতিবাদ করবে না? প্রতিবাদটা হাঙ্গামা, মানতে পারিনি। এরপরে আরও যখন দেখছি যে এইখানে শিউরি আসছে, তারা বলতে আসছে আমার অভাব অভিযোগ আমরা বলতে পাবো না, আমার জায়গাটা তুমি বেদখল করছো, আমার গাছপালা থেকে আমার মাটি থেকে আমাকে উৎখাত করে দিচ্ছ, আমার জন্য একটা জায়গা নাই, আমি বলতে পাবো না। এই বলার জন্য আসছে কারা? আত্মপ্রত্যয়ী সাঁওতাল জনসমাজ। আত্মপ্রত্যয়ী শব্দটা বললাম কেন না, এরা এমনই একটি জাতি যারা ভালোবাসা পেলে, আনন্দ পেলে আপনাকে সম্পূর্ণরূপে উজাড় করে দেবে। আর যদি ওই জায়গায় কোথাও ব্যথা দেন, আপনি আঘাত করেন, ওরা আপনাকে নেবে না, বর্জন করবে। এই বর্জনের একটা কথা বলি। সাঁওতাল বিদ্রোহ এগিয়ে আসছে ময়ূরাক্ষী পেরিয়ে জালিবাগানের মাঠ, কেঁদুলির ডাঙা, আজকে তো অনেক ওখানে একটা আশ্রম হয়েছে। আমি প্রায় 30 বছর আগে ওই জায়গায় গেছি, দেখেছি ছোট ছোট ঘর করে দিয়েছেন। তখন বিহার সরকার, সেই বিহার সরকাররা সাঁওতালদের বাস করার জন্য জায়গাগুলো দিয়েছে। কেমন আত্মপ্রত্যয়ী জাতি দেখুন, একজন সাঁওতালও সেখানে আসেনি, ওই ঘরগুলোকে বর্জন করেছিল তারা। বললেন না, আমরা ওখানে যাব না, এই জায়গায় আমরা যাব না। কারণ এই জায়গাটাকে সভ্য সমাজ বলে সাঁওতাল কাটার ডাঙা, জালিবাগানের মাঠ বলে না। সাঁওতাল কাটার ডাঙা, কত অপবাদ, কত অবজ্ঞাসূচক এই নাম। আমার ভালো লাগেনি। আমি এগিয়েছি ওদের পথে, কি করে আরও অন্যরকম করে বলা যায়, আমি এই সব ভেবেছি। তো সেই জালিবাগানের মাঠে দেখেছি যে রাতের অন্ধকারে কোয়ার্টার চুরি হচ্ছে ওই ঘরগুলোতে ভরে, কিন্তু সাঁওতাল জনজাতির মানুষ তা বর্জন করেছে। এরপর তাদেরকে সিউড়িতে আসতে দেওয়া হয়নি। তারা যুদ্ধ করছে কি নিয়ে? তীর ধনুক নিয়ে, লাঠি নিয়ে, টাঙ্গি নিয়ে, তরবারি নিয়ে। এর এদিকে কী আছে না, বন্দুক, কামান, শিক্ষিত সৈন্য সমাজ। ভাবা যায় কত আত্মপ্রত্যয়ী মানুষ, যে আমরা এখানে প্রাণ দেবো, আমরা এখানে জান দেবো, তবু জবান দেবো না, তবু আমাদের জমি দেব না। আজকে ভাবতে ভালো লাগছে যে এরকম একটা সাক্ষাৎকার আমি দিতে সুযোগ পেলাম। ভীম আমাকে এই সুযোগ করে দিল, ভীমকে এর জন্য ধন্যবাদ। যে এই জায়গাটায় এখন শুনছি নাকি কিছু স্মারক তৈরি হচ্ছে ওখানে, কিন্তু এই জায়গায় একটা বড় শহীদ স্তম্ভ তৈরি হওয়া দরকার ছিল। অনেক আগে আমি চিৎকার করে বলছি, আমার চিৎকার একা কোকিল ডেকে তো বসন্ত আসবে না, আমি বারবার বলেছি যে এখানে একটা বড় শহীদ স্তম্ভ হওয়া দরকার। এখানে আত্মপ্রত্যয়ী সাঁওতাল জনজাতির মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, বন্দুক কামানের বিরুদ্ধে তরবারি নিয়ে, তীরধনুক নিয়ে যুদ্ধ করেছে, তাদের লাশ ভেসে গেছে ময়ূরাক্ষীর জলে। 2 বছরের মধ্যে সাঁওতাল বিদ্রোহ শেষ। আর কি করলো ইংরেজরা? আমাদের ইংরেজরা অনেক উপকার করে গেছে অনেকে বলে, আমি তো মানতে পারি না। আমি মনে করি যে তারা যে কাজগুলো করেছে তাদের স্বার্থে কোথাও কোথাও আমাদের উপকার হয়ে গেছে ঠিকই। আবদারপুর ডাঙায় সাঁওতাল গণহত্যা হয়েছে, আবদারপুর ডাঙাতেও এখনও কোনো শহীদ স্তম্ভ হয়নি। কেঁদুলির স্টেশনের কাছে কেঁদুয়ার ডাঙায়, সেখানেও গণহত্যা হয়েছে। কি করে জানেন তো? শুনুন ঘটনাটা। 2 দিক থেকে লাঠি গুঁজে পুঁতে সেখান থেকে দড়ি টানিয়ে দেওয়া হতো, আর সেই দড়িতে পরপর সাঁওতাল জনজাতির মানুষকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির তালিকায়। ফাঁসি দেওয়া হচ্ছে ওইভাবে জনসমক্ষে। ভাবা যায় এ অত্যাচার? এ অত্যাচারের বিনাশ হয়েছে, শেষ হয়েছে, কিন্তু সেই ডাঙায় আজও সাঁওতাল গণমানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটিও শহীদ স্তম্ভ তৈরি আমরা করতে পারিনি। এই রকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে
কাদের পক্ষে যাব বলুন তো? কার কথা লিখব বলুন তো? আমি তো যখনই আমার বন্ধুরা কথা বলে যে আমি বীরভূম থেকে এসেছি, বীরভূমের এই ঝাড়খণ্ড সীমান্ত থেকে এসেছি, আর এই বীরভূম জঙ্গলমহল একসময় সাঁওতালদেরই ছিল, আদিবাসীদেরই ছিল, অস্ট্রিক জনজাতি, দ্রাবিড় জনজাতি এদেরই ছিল। দ্রাবিড় ভাষাভাষী, অস্ট্রিক জনজাতি, তা অস্ট্রিক ভাষাভাষীর মানুষজনের ছিল, আমাদের ছিল না। তাহলে এসে আমি আমার পুরাতনকে, আমার ঐতিহ্যকে জানবো না? যদি না জানি, তাহলে আমার মনে হয় যে আমি আমার অস্তিত্বকেই অস্বীকার করছি। তাই আমি সিধু কানু, চাঁদ ভৈরোর প্রতি আগ্রহী হয়ে উঠেছিলাম এবং ভেবেছিলাম যে আমি এদের কথা লিখব, অন্য রকম করে লিখব। লিখেছি, চেষ্টা করেছি। সে বইগুলো আজকে আর পাওয়া যায় না। আসলে আমরা তো মফস্বলের মানুষ, আমাদের দিকে সেভাবে নজর পড়ে না আলোকিত মানুষের। একদমই আপনি যেটা বললেন, কেন্দুয়াডাঙ্গা, বিশাল আম বাগানের কথাও এখানে শোনা যায়, এবং যেভাবে ফাঁসি দেওয়া হতো সেটাও আপনি বিস্তারিতভাবে বললেন। সত্যি এটা দুঃখজনক ব্যাপার, কারণ আমি কিছুদিন আগেই সেখানে যাই। শুধু চার দেওয়ালের মধ্যে বসে আলোচনা করে মানুষের কাছে এগুলো সম্প্রচার করা এটা ঠিক নয়। আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমি সিউড়ি বসবাস করি, অতএব সেখানে যাওয়ার আমার খুবই প্রয়োজন। তো সেখানে গিয়ে আপনি যেটা বললেন যে এখনও সেখানে শহীদ স্তম্ভ বলে কিছু নেই, সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আমি যেটা নিজের চোখে দেখলাম যে সেখানে যে আম গাছের উল্লেখটা পাওয়া যায়, সেখানে কিন্তু বর্তমানে একটাও আম গাছ বলে কিছু নেই। এবং ওনাদের কথায়, স্থানীয় যারা আছেন তাদের কথা মতে যেটা জানা যায় যে সেখানে বিশাল আকারের বটগাছ ছিল, সেটা বেশ কয়েক মাস আগেও নাকি ছিল, ইদানিং সেটা কেটে দেওয়া হয়েছে। ওনাদের কথা মতেই আমি জানতে পারি যে ওই বট গাছেও নাকি বেশ কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক, বট গাছ, পাকুড় গাছ, নানান জায়গায়, যেমন ভগ্নাডিহিতে নিয়ে গিয়ে পাকুড় গাছে জড়ানো হয়েছিল। এটা তো কম অত্যাচার নাকি? এটা তো দানবীয় অত্যাচার। এটা এইরকম অত্যাচারের বিরুদ্ধে যদি কথা বলা হাঙ্গামা হয়, তাহলে তো বলার কিছু থাকে না। কিন্তু বলেছেন অনেক গবেষক, যেটা হাঙ্গামা, সাঁওতাল হাঙ্গামা, যে তারা লুট করছে, মানুষ মারছে। কাদেরকে মেরেছে? যারা ওদের দালাল ছিল, ইংরেজদের দালাল ছিল, জমিদারদের যারা অত্যাচার করতো, যারা সেই একবার 20 বোলবাবু, এই যে মানে সাধারণ গরিব সাঁওতালদের উপরে অত্যাচার, যে 20 আর পুজছে না। সে ধার নিয়েছে 20 ডোল ধান বা 20 কেজি ধান, সেটা আর শোধ হচ্ছে না, 20 পুজছে না, 18-র পরে আবার সেটা 8-9 চলে আসছে। এই দিন বদল হয়েছে। আজকে সাঁওতালরা তৈরি হয়েছে, তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাঁওতাল জমির জন্য যে আন্দোলন আজকে তারা পেয়ে গেছে, আজকে সাঁওতাল পরগনা তৈরি হয়েছে তাদের। কিন্তু এই সিধু কানুর প্রাণ হয়তো গেছে, সেই আন্দোলনের ফল আমরা পাচ্ছি। আমার তো মনে হয় পরবর্তীকালে যে নকশাল আন্দোলন, সেই নকশাল আন্দোলনও পথ পেয়েছে, দিশা পেয়েছে এই সাঁওতাল বিদ্রোহীদের দিকে তাকিয়ে। একদম ঠিক কথা। এবং আপনি যেটা পেয়েছেন, যেটা বিভিন্ন প্রান্তে গিয়ে, বিভিন্ন মানুষের কাছে গিয়ে যেটা আপনি সংগ্রহ করেছেন, সেটা আপনার বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক তার আগের ঘটনা যদি ধরা যায়, আমরা দেখব যে ইতিহাসের পাতায় বিদ্রোহের কথা, বিশেষ করে আমরা যেহেতু আজকে সাঁওতাল বিদ্রোহ বলতেই আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে 1855-56 সালে যে বিদ্রোহটা হয়েছিল, এই ইতিহাসটা কিন্তু 4 থেকে 5 লাইনের মধ্যেই কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল। সেটা বর্তমানে একই ধরনের আছে। সেটা পুনরাবৃত্তি বা সেটাকে আরও একটু বিস্তারিতভাবে লেখা, এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ এগিয়ে আসেননি। আপনারা যারা সাহিত্যর সঙ্গে জড়িয়ে আছেন, আপনারা লিখছেন, কিন্তু আপনাদের যে লেখাগুলো সবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, এটাই সবথেকে দুঃখজনক। কেননা আপনাদের যে লেখাগুলো, সেটাকে যদি ইতিহাসের পাতায় তুলে ধরা হতো, আশা করব যে সাঁওতাল বিদ্রোহের যে মূল ইতিহাস, সেটা সবার কাছে গিয়ে পৌঁছাতো। এবং এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে ভগ্নাডিতে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক এই ধরনের আপনার
তথ্য সংগ্রহ করতে গিয়ে ঠিক কোন কোন জায়গা আপনি খুঁজে পেয়েছেন যেটা স্মৃতি বিজড়িত জায়গা, বা সেখানে কবে বা কিভাবে বিদ্রোহটা আমি হয়েছিল? তারিখ বলতে গেলে আমাকে একটু বই দেখতে হবে, বই দেখে হয়তো বলতে হবে। তারিখ অত মনে নাই, আর বয়সও হয়েছে অনেকটাই। তো আমি তো অনেক গ্রাম ঘুরেছি, অনেক জনপদ ঘুরেছি। সাঁওতালি গ্রামে আমার বহু বন্ধু আছে, বহু সাঁওতাল বন্ধু আছে। তারা আমাকে নেমন্তন্ন করে তাদের বিভিন্ন বিভিন্ন উৎসবে। এখানে ফাল্গুনী সোরেন বলে একজন ছিলেন, তো তিনি মারা গেলেন বাচ্চা হতে গিয়ে। তার বিয়েতে গেছি, যে অদ্ভুত বিয়ে। আমি এই যে তাদের সংস্কৃতিটা দেখেছি, বিদ্রোহ তো দেখিনি আমরা, তাদের সংস্কৃতিটা দেখছি। সেই সংস্কৃতি আমাদেরকে কিন্তু খুব টানে। কিন্তু সংস্কৃতির সূত্র, সংস্কৃতির উৎস খুঁজতে গেলে আমরা কিন্তু পৌঁছে যাই সেই সিধু কানুর কাছে, সেই সিধু কানুর দেশে, সেই ঝাড়খণ্ড বীরভূমের বর্ডারে। সেখানে কিন্তু এখনও এই লালমাটির কাকুর মাটিতে, এই ছোটনাগপুর মালভূমির পরতে পরতে সাঁওতাল বিদ্রোহীদের কথা ছড়িয়ে আছে। সাঁওতাল বিদ্রোহীদের পদচিহ্ন এখনও দেখা যায়, তাদের পায়ের ধুলো এখনও সেসব জায়গায় পড়ে আছে। এই যেমন জালিবাগানের মাঠের কথা বললাম, এই যেমন আবদারপুর ডাঙার কথা বললাম, এইটি যেমন আমাদের পাকুর রাজবাড়ির কথা বললাম, এই যেমন পীর পঁইতির কথা বললাম, বার হাইতের কথা বললাম, তারপরে আমাদের কেন্দুয়ার ডাঙার কথা বললাম। এইরকম যা গ্রামগুলো আমি ঘুরেছি, এই সমস্ত জায়গায় আমি তাদের স্মৃতিতে বারবার যাওয়ার চেষ্টা করেছি, গেছিও, এইগুলোই দেখেছি। যে ঘটনাগুলো, তারিখগুলো এবং সেগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনায় আসব, তার আগে আমার একটা জানার যেটা, সেটা হচ্ছে অনেকেই এখানে আজকে যে হেড়ামাড়াং ফেসবুক পেজ যেটা খোলা হয়েছে সেখানে অনেকেই কমেন্ট করেছেন। সেখানে দু একজনের কথা আমি তুলে ধরছি, নাম এই মুহূর্তে আমার মনে নেই। ওনারা যেটা বলছেন যে এই সাঁওতাল বিদ্রোহের ঘটনাগুলো বা ইতিহাসটা গোড়া থেকে সবাইকে জিজ্ঞেস করা, কিন্তু আমার মতে যেটা মনে হয় যে সবাইকে যদি আমি গোড়া থেকে বা মূল যেখানে উৎপত্তি হয়েছিল সেখান থেকে আমি জিজ্ঞেস করি, তাহলে সাঁওতাল বিদ্রোহ এই যে দুটো বছর, এই দুটো বছরে কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে এটা হয়েছিল, যার জন্যে এটা এই যে আপনার সঙ্গে যেটা আপনি যেটা উপলব্ধি করেছেন বা আপনি তুলে ধরেছেন, তার উপরে আজকে আলোচনাটা হচ্ছে। তো এখানে আরও বেশ কয়েকজন বলে যে বিদ্রোহে যখনই আপনি যেটা বললেন 10,000 এরকম জমায়েত হয়েছিল, না তার আগে যেটা জানার বিষয়, যেটা 10,000 যেটা জমায়েত হয়েছিল, বা এই যে আপনার সাঁওতাল কাটা পুকুর, এখানে আপনার প্রায় 10,000 মানুষকে তখন তো গুণাগুনি হয়নি, এটা অনুমান, যার জন্য এটা প্রায় বলা হচ্ছে। তো এরকম করে বিভিন্ন জায়গায় কিন্তু গণহত্যা হয়েছে, একদম। যার জন্য এটা অনেকেই বলে থাকে। আমাদের রাজনগরের ওখানে কুশকর্ণী নদীর ওই পারে সাঁওতাল বিদ্রোহীরা যুদ্ধ করছে এদের সঙ্গে, ইংরেজ সৈন্যদের সঙ্গে, আর তাদেরকে কিন্তু তাদেরকে টাঙ্গি তৈরি করে দিচ্ছে ঢেকারো সমাজ। সাঁওতাল বিদ্রোহীদেরকে ঢেকারো সমাজের মানুষজনেরা তাদের কামারশাল উঠিয়ে নিয়ে গিয়ে বসে বসে তীর ধনুক বানিয়ে দিচ্ছে, তুলে দিচ্ছে, তরবারি বানাচ্ছে, টাঙ্গি বানিয়ে দিচ্ছে। মূলত টাঙ্গি আর তীর ধনুক এই তো ছিল তাদের লড়াইয়ের প্রধান অস্ত্র। তো সেইগুলো বানিয়ে দিচ্ছে ওরা। ওখানে কিন্তু আবার যুদ্ধ হয়েছে, ওটা আমি আগে বলতে ঠিকঠাক বলা হয়নি আগে, যে কুশকর্ণী নদীর ওই পারে রাজনগরের ওখানটা, যে এই যে সীমান্ত এলাকা ঝাড়খণ্ড এবং বীরভূম, বেশিরভাগ এই জায়গাটা, এই ছোটনাগপুরের মালভূমিকে কেন্দ্র করে এই পাশটা, যে এই এলাকাটা তারা চেয়েছিল যে আমাদের সাঁওতাল পরগনা আজকে হয়েছে, যে আমাদের জমি তোমরা লুট করে নিও না। কিন্তু জমি লুট চলছেই আজকেও, ওই লিজ নামে 99 বছরের লিজ নিয়ে হয়ে যাচ্ছে। ওই যে আমাদের এটা দেখছে নারায়ণপুরের ওই দিকটায় লালপাহাড়ি এলাকায় এই একই চলছে, কিন্তু সাঁওতালদের জমি বিক্রি হয় না, এটা বিক্রি হয় না। কিন্তু বুদ্ধি তো আছে সভ্য, তথাকথিত সভ্য মানুষের, তারা কায়দা করে ঠিক তাকে করে নিচ্ছে। কারণ এরা তো সরল সহজ মানুষ, এরা একটু মহুয়া পেলে, একটু মদ পেলে সন্তুষ্ট, তাদেরকে মদ খাইয়ে এলোমেলো করে তাদের কাছে জমি লিখিয়ে দেওয়া হচ্ছে, লেখা নেওয়া হয়েছে আগেও।
এই যে ব্যাপারটা, এটা মেনে নেওয়া যায় না। এদের এই সাঁওতাল গণহত্যা হয়েছে, কিন্তু তারা কি চাইছিল? তারা চাইছিল যে আমাদের এই জায়গা, আমাদের এই টিলা গাছ আমরা বন জঙ্গল থেকে নিয়ে আসি, এইটুকু অধিকার আমাদের দাও, এটা বলতে আসছিল। কিন্তু বলতে তাদেরকে দেওয়া হয়নি, এটা তাদেরকে বলতে দেওয়া হয়নি। তাহলে কি করে কি হবে? এটা তার জন্য তো তাদেরকে প্রতিবাদ করতে হয়েছে, প্রতিরোধ করতে হয়েছে। এবার আসার পথে তারা যখন বগনাডাঙ্গি থেকে আসছে, তাহলে পথে 2-4টে গ্রাম লুণ্ঠন করেছে তারা, না করলে খাবে কি? খেতে হবে তো। এইবারে কত 10,000 এসেছিল না 15,000 এসেছিল সেটা ঠিক বলা যায় না। তবু কিছু বইতে, বিশেষ করে আমাদের মহাশ্বেতা দেবীর বই, আমাদের হান্টারের বই, এরা যেগুলো উল্লেখ করে, তা সেটাই হচ্ছে আমাদের উৎস বলে আমরা ধরি। তবু হান্টার হচ্ছে ইংরেজরা কখনোই এদিকের কথা লিখবে না বা এখানকার সত্য কথাটা লিখবে না। কাজে আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমরা যে ইতিহাস পড়ি সেটা আমাদের সঠিক ইতিহাস নয়। তাহলে এই জায়গাতেই আমার একটা প্রশ্ন জেগে যায় যে আসল ইতিহাসটা জানার জন্য আমরা কিভাবে গেলে আমরা পেতে পারি? ঠিক, আসল ইতিহাসটাকে খুঁজতে গেলে আমাদেরকে, যদিও বড় দেরি হয়ে গেছে, 1855 পরে আজকে 2023 চলে এসছে, তবুও এখনও কিছু জানাশোনা মানুষ আছেন যে মানুষেরা মাটিকে ভালোবাসে, গাছকে ভালোবাসে, জঙ্গলকে ভালোবাসে, পাহাড়কে ভালোবাসে, সেই মানুষের কাছে পৌঁছাতে হবে। সত্যি সেই মানুষগুলো কিন্তু আড়ালেই থেকে গেছেন। ভীম, তুমি যেটা বলছিলে এক্ষুনি, যে আলোকিত সমাজের কাছে বা সর্বজনের কাছে এইসব কথাগুলো পৌঁছাচ্ছে না। পৌঁছাবে কি করে? আড়াল করা হয়। সত্যিকারের যারা কাজ করে, সত্যিকারের যারা মাটির মানুষ, সত্যিকারের যারা মাটি ছুঁয়ে আছে, এই মাটি মায়ের হৃদস্পন্দনটা সভ্য সমাজ শুনতে দেয় না ওই সমস্ত লোকজনকে। একদমই তাই। মানে আপনার 1855 সালের আগে আপনার তিলকা মাঝি বা তিলকা মুর্মু, যেটা উনি বিদ্রোহ করেছিলেন, এবং ওনার ইতিহাসটাও যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল বা হয়েছে, এবং আপনার 1855-56 সালে যে বিদ্রোহটা হয়েছিল সেই ইতিহাসটাকেও ধামাচাপা দেওয়া হয়েছিল, বা তারপরেও আপনার 1896-97 সালেও হয়েছিল, বা আরও বিভিন্ন প্রান্তে বিদ্রোহ হয়েছিল। সমস্ত ইতিহাসগুলোকে আজ পর্যন্ত কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত আমি অন্ততপক্ষে যে সমস্ত জায়গায় যাচ্ছি ইতিহাস তুলে ধরার জন্যে, সঠিকভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। অতএব সময়টা চলে গেছে তো অনেকটাই। তবু আমি বলবো যে জনজাতির মানুষকেই, আদিবাসী সাঁওতাল জনজাতির মানুষকেই এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। আমার ইতিহাস আমাকে জানতে হবে। তবু কিছু মানুষ আছে যারা এইটাকে সমর্থন করেন, যেমন শহীদ ভৌমিক, ডক্টর শহীদ ভৌমিক, তিনি আমাকে এই ব্যাপারে অনেক সাহায্য করেছিলেন। তিনি সাঁওতালি বই লিখেছেন, তিনি সাঁওতালি ব্যাকরণ লিখেছেন। তো এইরকম মানুষ কিছু আছে যারা সত্যি একদম সাঁওতালদের মধ্যে থাকে, সেই মানুষগুলোকে আলাদা ভাবে না, সমতলিক থাকে, তারা কখনোই উঁচুতে বাস করে না। এই উঁচুতে বাস করা মানুষগুলোকে নিয়ে আমাদের সমস্যা হয়। তারা না পারে নিচুর সঙ্গে মিশতে, না পারে উঁচুতে উঠতে। তাদের এই মধ্যপন্থা আমাদের ইতিহাসের অনেক বিকৃতি ঘটায়। এখানেও সেই বিকৃতি ঘটেছে। একদমই তাই। এবং আরেকটা জিনিস যেটা বলতেই হয় যে ইতিহাস যদি আমরা সঠিকভাবে জানতে না পারি, আমাদের এগিয়ে চলার পথটা কিন্তু ততটাই ছোট হয়ে যায়। অতএব আমাদের যে ইতিহাসটা জানার দরকার, এবং তার সাথে সাথে সমাজের ব্যবস্থাপনা বা দেশের যে আইন শৃঙ্খলা, এগুলোও আমাদের জানতে হবে। তবেই আমরা সঠিক পথে বা সঠিকভাবে এগোতে পারবো বলে মনে হয়। এই দিকটা আপনি কি বলবেন? অবশ্যই এইটাই তো দরকার। যে আমার তো মনে হয় যে সাঁওতাল জনজাতির মানুষজন এক্ষেত্রে এগিয়ে আসবেন প্রথম, তার সঙ্গে তাকে ভালোবাসার মানুষজনকেও সাথে নিতে হবে। সে আমলেও ছিল, কিন্তু যখন সিধু কানুরা যুদ্ধতে নেমেছে, প্রতিবাদ করেছে, বিদ্রোহ করেছে, তাদের সঙ্গে কিন্তু আপামর দরিদ্র মানুষ যোগ দিয়েছে। সুলিয়া ঠাকুর
তিনি তো শুনেছি ব্রাহ্মণ ছিল, তা তিনিও যোগ দিয়েছিলেন কেন? না তিনি মনে করেছিলেন যে এই সাঁওতালদের বিদ্রোহটা সঠিক বিদ্রোহ। তাহলে সঠিক বিদ্রোহ যদি হয় তাহলে বহু মানুষকে সাথে পাওয়া যায় বা যাবে। কাজেই আমার মনে হয় যে এখনও বহু মানুষকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, বহু জায়গায় যদি যাওয়া যায়, ক্ষেত্রানুসন্ধান যদি করা যায়, তাহলে সত্যিকার সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আমরা খুঁজে পেতে পারবো। একদমই। আপনারা যারা এই যে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরছেন বা আগামী দিনে যারা এটা নিয়ে চর্চা করবেন, সবারই এগিয়ে আসা খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয়, এবং সবার সহযোগিতাটা অতি অবশ্যই আমি এই দরকার। বইটা লিখেছিলাম তখন 10 সালে, আজকে 23 সাল, তবু আমি কতগুলো দিন তারিখের কথা বলে দিই।